আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন নাহিদ আক্তার, শিক্ষক ও সমাজ বিশ্লেষক। নাহিদ আক্তার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বেইজিং থেকে। নাহিদ আক্তার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। নাহিদ আক্তার, একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য, যেটা নিয়ে আপনি দেখেছেন নিশ্চয়ের মধ্যে, যদিও আপনি বাইরে থাকেন, দেশের ঘটনাগুলি তো আপনার অনলাইনের কারণে আপনি খুবই আপডেট থাকেন। আপনি দেখেছেন যে জামায়াতে ইসলামের একজন সংসদ সদস্য সাতক্ষীরা 4-এর গাজী নজরুল ইসলাম, ওনার সঙ্গে একটা নারী ঘটিত বিষয়, উনি একটা মেয়েকে বিয়ে করেছেন বলে দাবি করেছেন। উনি কবে বিয়ে করেছেন, তার বয়স কত, এবং তাকে আবার উনি বিয়ের 5 দিন, যে উনি বিয়ে করেছেন বলেছেন, তার ঠিক 5 দিন পরে 22 তারিখে উনি আবার ওই ভদ্র মহিলাকে একটা চাকরির জন্য রিকমেন্ড করেছেন। এবং সেখানে আবার দেখা যাচ্ছে যে ওই ভদ্র মহিলা আনম্যারিড। এই সমস্ত নানা ধরনের বিতর্ক কিন্তু আলোচনার মধ্যে আসছে। প্রশ্ন হলো, এই ধরনের ঘটনা যখন সংসদ সদস্য যারা দেশের আইন তৈরি করে, তাদের নাম যখন এখানে জড়িয়ে যায়, তখন আপনার কি মনে হয়, নারী হিসেবে আপনি, একজন বাংলাদেশের নারী হিসেবে আপনার মধ্যে কি অনুভূতি তৈরি হয়? আপনাকে অসংখ্য ধন্যবাদ এই টপিকটায় কথা বলার জন্য। বিশেষ করে এই টপিকটাতে যে আপনি কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন, এই জন্য আপনাকে আমি আবারও থ্যাংক ইউ জানাচ্ছি। বিকজ মানে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। ব্যাপারটা কিন্তু শুধুমাত্র যে আম, সে বিয়ে করেছে নাকি এটা কি কোনো লেজিটিমেট ঘটনা বা হালাল সম্পর্ক না হারাম সম্পর্ক, সেই সম্পর্কিত নয়। ব্যাপারটা অনেক গভীর। হুম। আপনি এখানে যে কোয়েশ্চেনগুলি করেছেন সেই কোয়েশ্চেনগুলির ভেতরেই অনেকগুলি লুপ হোল আছে। লুপ হোলগুলি আমি আগে একটুখানি বলি, যাতে ভুলে না যায়। যেমন ধরেন, উনি রেকমেন্ডেশন দিয়েছেন একটা লেটারে, সেখানে মেয়েটার জব দরকার। হ্যাঁ, মেয়েটার যেহেতু জব দরকার সেহেতু মানে উনি অ্যাজ এ হাজবেন্ড তাকে রেকমেন্ড করছে, এটা কি যুক্তিযুক্ত কিনা? তার নিউলি ওয়েড ওয়াইফ, মানে কেবল 5 দিন হয়েছে বিয়ে করেছে, বিয়েটা যদি সত্য হয়, তাহলে তো মানে জামাতের মতো একটা দল বা ওনার মতো একজন মোরাল পুলিশ, উনি তো দেখেছেন যে আহ প্রচুর টক শোতে মোরাল পুলিশিং করেছেন যে নারী কিভাবে চলবে, নারী কি পোশাক পরবে, নারীর কিভাবে অ্যাপিয়ার হওয়া উচিত, নারীর কি জব করতে পারবে না না পারবে, কিভাবে পারবে, এই সমস্ত বিষয় নিয়ে সে কথা বলে বলে অভ্যস্ত। সুতরাং উনি ওনাদের মতো দলের একজন মানুষ, সে বিয়ে করার সাথে সাথেই যে সেই বউকে একটা রেকমেন্ডেশন লেটার দিবে চাকরির জন্য, সে তো নিজেই চাকরি দিতে পারে, সে একজন মেম্বার অফ পার্লামেন্ট, সে হি ইজ এ ভেরি পাওয়ারফুল পার্সন। তো এইটা এটা কোনোভাবেই যুক্তিতে আপনি নিতে পারবেন না, যুক্তির সাথে এই ঘটনাটা মেলাতে পারবেন না। পুরো ঘটনাটাই ভীষণ কন্ট্রোভার্সিয়াল। বিকজ সে তার বিয়ে হওয়ার পরে সে ওরকম একটা রুমে ধরা পড়বে না। এবং আম, আরো একটা বিষয় খুব ক্রিটিক্যালি বিবেচনা করা উচিত যে ওনার বিবাহিত ওয়াইফের সাথে কেন ওনার ড্রাইভার ওনাকে হেনস্থা করার জন্য বা ছোট করার জন্য ভিডিও ধারণ করে ভাইরাল করবে, এবং সেটার উদ্দেশ্য এই থাকবে যে ওনাকে হেনস্থা করা। কারণ সে যদি বিয়েই করে থাকে, তাহলে টেকনিক্যালি তাকে হেনস্থা করা যায় না, এবং ওনার ড্রাইভার সেটা জানবে, এবং ওনার ড্রাইভার বা যেই তার জিনিসটাকে পাবলিক করেছে সে এই কাজটা আলটিমেটলি করবে না। তাহলে এখানে কিন্তু অনেকগুলি প্রশ্ন থেকে যায়, মানে ভীষণ গভীরে এসে আহ, প্রশ্নগুলি করতেই হয়। পুরো ব্যাপারটা খুব ফিশি মনে হয়েছে, এবং পুরো ব্যাপারটা একটা মানে সাজানো পাতানো না, স্টেজড কিছু পারফর্মার উনি সেট করেছেন। ওনার ওয়াইফ একজন যে ওনার ওয়াইফ কিনা আই রিয়েলি ডোন্ট নো, যে আর কি আপনার পুরো মেকআপ করে কথা বলছিলেন যে সে আর কি তার হাজবেন্ডের বিরুদ্ধে এগুলি কনস্পিরেসি চলছে, এটা সেটা। আবার আরেকজন শ্বশুর এসছে, শ্বশুরকে দেখতে পাচ্ছি। তো অনেকগুলি ক্যারেক্টার দেখতে পাচ্ছি, তার নিজের ক্যারেক্টার দেখতে পাচ্ছি। সে একটা ভিডিওতে বলছে
যে আম, সে ভুল করেছে, সে সরি বলছে যে আপনি কি ভুল করেছেন, হ্যাঁ আমি ভুল করেছি। আরেকটা ভিডিওতে আবার এসে সে বলছে যে না সে তার বিবাহিত স্ত্রী। আবার ওই ছোট বাচ্চা মেয়েটা সে আবার বলছে যে আম, এটা একটা হালাল সম্পর্ক। তো অল টুগেদার পুরো ব্যাপারটা এতটাই আম, মানে মিসম্যাচড, মানে এতটাই বাজেভাবে চিত্রায়িত। আপনি দেখবেন যে ধরা পড়ার জন্য অনেকগুলি মানে লুপ হোল তারা রেখে দিয়েছে। আহ, খুব ভালো করে চিত্রায়িত করতে পারে না, আছে না ব্যাড, মানে লো বাজেটের ফিল্ম আপনি দেখেছেন না, যে লো বাজেটের যে সমস্ত মুভি থাকে, সেই লো বাজেটের মুভিগুলিতে এরকম যে প্লটের আর কি আপনার স্টোরি লাইনের কোনো সিঙ্কোনাইজেশন থাকে না। এই এই কোনো কথার সাথে কোনো কথা বা কারো কথার সিঙ্কোনাইজেশন নাই। পড়ছে যে পাঠ করছিল যে আম, যে শ্বশুর সাহেব এবং ওনার স্ত্রী, আবার এই যে নতুন যে কোচি ওয়াইফ, এই অলটুগেদার সবাই মিলে যে পড়ছিল, যে যে স্ক্রিপ্ট পড়ছিল, সেটাও খুবই মানে খুবই ব্যাড পারফরমেন্স ছিল। তো এইগুলিতে আসলে বোঝা যায় যে ব্যাপারটা কিন্তু খুবই আসলে মানে হাস্যরসাত্মক কিছু না। এটার পেছনে খুব গভীর কিছু বিষয় লুকায়িত আছে। তার পেছনে আছে পিতৃতন্ত্র, ক্ষমতার রাজনীতি, অর্থনৈতিক অসচ্ছলতা। যে মেয়েটা ইন্টারমিডিয়েট পাস, তার একটা চাকরি দরকার, সে এত বয়স্ক একটা ইন্টারমিডিয়েট, লোক। এসএসসি। ও আচ্ছা আচ্ছা, এসএসসি। তাহলে তো তাহলে তো মানে সে খুবই ইয়াং, মানে আম, তার বয়স কত হবে, তার বয়স তার সার্টিফিকেটে। বয়স আপনার এই বছরের, আমি যে পেয়েছি হিসাবটা, যে আপনার জুন মাসের 17 তারিখে তার বয়স হয়েছে 18 বছর। আচ্ছা, আচ্ছা, এটা কতখানি অথেন্টিক আমি সেটা জানি না। আমি এই ব্যাপারটা আমি খেয়াল করে দেখিনি, তবে মেয়েটার চেহারা দেখে মনে হচ্ছে যে সে ভীষণ ছোট একটা বাচ্চা মেয়ে। আর যে আমাদের যে এমপি সাহেব, তিনি এল্ডারলি, মানে সে মানে বয়সের লাইনের একেবারে শেষ পর্যায়ে আছেন। তো অলটুগেদার বিষয়টা হচ্ছে খুবই ক্ষমতার চর্চা, পিতৃতন্ত্রের বা পুরুষতান্ত্রিক একটা ব্যবস্থার না, প্রতিফলন। বয়সের ব্যাপারটা কি ক্ষমতায় কে বলো, কিন্তু তো প্রেমও থাকতে পারে। প্রেমের জন্য কি বয়সটা খুব ইম্পর্টেন্ট? না, আমি কিন্তু বয়সের সাথে পিতৃতন্ত্রের মেলাচ্ছি না, আমি ঘটনাটাকে মেলাচ্ছি। বয়স ধরেন হুমায়ুন আহমেদের প্রেমে শাওন পড়েছে, রবীন্দ্রনাথের প্রেমেও পড়তে পারেন, কিন্তু ওনাদের দুজনকে আমার হুমায়ুন আহমেদ শাওন বা রবীন্দ্রনাথ বা একজন তার মানে পাঠক এরকম মনে হয়নি দেখে। আমার কাছে পুরো ব্যাপারটাকে যেভাবে সাজিয়েছে ওনারা, সেখান থেকে যে ইনফরমেশনগুলি এক্সট্রাক্ট করতে পারি, সেখান থেকে আমার মনে হচ্ছে এটা এক ধরনের ক্ষমতা চর্চা, যেখানে আম, একটা অর্থনৈতিক সম্পর্ক আছে এখানে, তাকে চাকরি দেওয়ার ব্যাপারটা আছে, জব রেকমেন্ডেশনের ব্যাপারটা আছে, অলটুগেদার এই ব্যাপারগুলি আছে এখানে। দেখেন এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে একজন খুবই ক্ষমতাবান পলিটিক্যাল পার্সন, আরেকটা হচ্ছে আরেকজন ক্ষমতাহীন চাকরি প্রত্যাশী একটা মেয়ে। এখান থেকেই কিন্তু আপনি ইকুয়েশনটা মিলাতে পারবেন, কে ক্ষমতাবান এখানে আর কে ক্ষমতাহীন। তাহলে এই মেয়েটার একটা চাকরি দরকার, তার মানে তার কতটুকু ক্ষমতা আছে। যখন আপনাকে রেকমেন্ড করার প্রয়োজন হয়, তার মানে আপনার ওই পরিমাণ ক্ষমতা নেই, বা আপনি নিজে থেকে জব পাওয়ার মতো অবস্থা নাই, বা একটা মেট্রিক পাস মেয়ে কি জবই বা করতে পারবে, আহ, কি ধরনের চাকরি সে পাবে, সেটাও একটা ভাবার ব্যাপার আছে। এবং মেট্রিক পাস একটা মেয়েকে একজন মেম্বার অফ পার্লামেন্টের যদি ওয়াইফ হয়, তাকে তো তিনি পড়াবেন, তাকে তো তিনি ইন্টারমিডিয়েটে ভর্তি করাবেন, তারপরে ইউনিভার্সিটিতে পাঠাবেন। এখানে একটা ছোটখাটো সামান্য জবের জন্য রেকমেন্ড করবে না। সুতরাং এই ব্যাপারটা পুরোটা আমার কাছে নাটক এবং মিথ্যে মনে হয়েছে। এ ব্যাপারে
আমি খুবই আম, আর কি বলতে পারেন যে আমার লজিক আমাকে সেটাই বলে, আমার লজিক আমাকে বলে যে পুরো ব্যাপারটা হচ্ছে গিয়ে পরবর্তীতে আম, মানে সাজানো। যেমন ধরেন একটা ফটো কার্ড ঘুরছে, খুবই ফানি, কিন্তু আমি একটু না বলে পারছি না। মানে সেখানে লেখা আছে কোনো জামায়াত নেতা কট খেলে বুঝবেন ওইটা তার দ্বিতীয় তৃতীয় নয়তো চতুর্থ স্ত্রী। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলি বলছে যে এর আগে মামুনুর হকের ব্যাপারটা আপনার নিশ্চয়ই মনে আছে, হেফাজতের 501 রুমের ব্যাপারটা। তো ওরকম যখনই তারা ধরা পড়ে তখন কিন্তু একজনের স্ত্রীকেও নিজের স্ত্রী বলে চালিয়ে দিতে পারে। এবং বাংলাদেশে তো পেপার ওয়ার্ক করা যায় যে আপনার প্রিভিয়াস ডেটে আপনার যে কাগজ তৈরি করা যায়, আর বিশেষ করে বিয়ের কাগজ, তাও আবার জামাতের মতো দল যারা হচ্ছে এই ইন্ডাস্ট্রিটাকে, এই যে ম্যারেজ মিডিয়া কাজী অফিসের ইন্ডাস্ট্রিকে ওনারাই ইয়ে করে, হোল্ড করে। তো ওনাদের জন্য এইটা মানে কোনো ব্যাপারই হবে না। তো অলটুগেদার মানে এই আমাদের কাছে আমরা যখন দেখছি যে মেয়েটা এসে ওনার পক্ষে কথা বলছেন, মেয়েটা এসে বলছে যে সে তার ওয়াইফ, সেখানে আমরা কি দেখছি যে এখানে কোনো জবরদস্তি করা হচ্ছে না। কিন্তু মাসুদ ভাই, একটা কথা কিন্তু আমরা জানি, পুরুষতান্ত্রিক সমাজে সব জবরদস্তি সবসময় দৃশ্যমান হয় না। একটা নারীর প্রতি, ছোট একটা বাচ্চা মেয়ের প্রতি জবরদস্তি, সেটা সবসময় আমাদের খোলা চোখে পড়ে না। অনেক সময় এই জবরদস্তি লুকিয়ে থাকে ভীষণ অর্থনৈতিক সমস্যার ভেতরে, উম, আম, পারিবারিক সমস্যার ভেতরে, তার ক্ষমতাহীনতার ভেতরে। সব এই সব কিছু খুঁজলেই আপনি খুব সহজে আনসারটা পাচ্ছেন যে তাকে বলানো হচ্ছে, তার ওয়াইফকে বলানো হচ্ছে কিনা, মেয়েটাকে বলানো হচ্ছে কিনা, সেই জিনিসটা কিন্তু খুব ইজিলি আমরা কিন্তু ধরতে পারি। বোঝাই যায় যে তাকে দিয়ে বলানো হচ্ছে যে সে তার স্ত্রী। এইটা এটা একেবারে মানে খুব ভিভিডলি আপনি দেখতে পাবেন, আপনি একটু অ্যানালিসিসটা একটু প্রপারলি করলি। তো এখানে যে নারীর যে কণ্ঠ, সেই নারীর কণ্ঠ সব সময় আপনার যে আম, সাবলীলভাবে সত্য উচ্চারণ করতে পারবে, সেটা কিন্তু মনে করার কোনো কারণ নাই। আচ্ছা, আমি আরেকটা কথা বলি আপনাকে। ধরা যাক, হাইপোথেটিক্যালি ধরেন, দুটো পয়েন্ট দেখে। প্রথমত, ধরা যাক উনি এমপিও ছিলেন না, জামাতও করতেন না, একজন সাধারণ নাগরিক। তাহলে এক্ষেত্রে আপনার রিয়াকশনটা কি দাঁড়াবে? অথবা যদি আমি আরেকটা অপশন দিই, যে উনি জামাতের আহ, আহ, একজন মানে নেতা, কিন্তু এমপি নন, তাহলে কি হবে? অথবা জামাত নেতা না, কিন্তু একজন এমপি। এই যে তিনটা আমি অপশন দিলাম আপনাকে, এখন কেমন আপনি মানে এর জন্য কি অপরাধের মাত্রাটা কম বেশি হতো? অপরাধ যেই করুক, অপরাধের মাত্রা কখনো কম বেশি হয় না। কোনো ব্যক্তি যদি রেপড হয়, রেপই একটা রেপকে আপনি ভিন্নভাবে বিশ্লেষণ করতে পারেন না। কিন্তু বিষয়টা হচ্ছে সে একজন পাবলিক ফিগার, জনপ্রতিনিধি। তার কাছ থেকে নতুন প্রজন্ম শিখবে, এবং তারা হচ্ছে মোরাল পুলিশিং করে বাংলাদেশে, মোরালিটি নৈতিকতার ধারক ও বাহক। তো যে ব্যক্তিরা, দল, এবং তারা ধর্মের কপিরাইটও তাদের কাছে। হ্যাঁ, যদিও জামাতে ইসলাম ইসলাম না, তারপরও তারা মনে করে যে তারা আম, আম, মানে তারা এবং পাবলিক সেন্টিমেন্ট এটাই মনে করে যে জামাতে ইসলাম ইকুয়ালস ইসলামিক মূল্যবোধ। সুতরাং যারা ইসলামিক মূল্যবোধ বা ধর্মীয় মূল্যবোধ বা মানে মেজরিটি, মানে আমাদের দেশে হচ্ছে অধিকাংশ মানুষই তো মুসলমান, সেই মেজরিটিকে রিপ্রেজেন্ট করে, সেই দলের মানুষ যখন আপনার এই ধরনের একটা কর্মকাণ্ড করে এবং সেটা নিয়ে কনস্ট্যান্টলি একটার পর একটা মিথ্যে প্রচারণা চালায়, তখন কিন্তু সেই জিনিসটা নিয়ে আলোচনা সমালোচনা অনেক বেশি হয়। আমরা সমালোচনা বিভিন্নভাবে করি, ক্রিটিক কিন্তু আমরা খুব ডিফারেন্ট অ্যাঙ্গেলে করি।
মানে ঘটনা যদি একই হয়, এরকম একটা মেয়েকে নিয়ে এরকম ধরা পড়েছে বা এই ধরনের একটা ইনসিডেন্ট যদি একজন জামাতের নর্মাল নেতা করে, সেক্ষেত্রেও কিন্তু ঘটনা একই। কিন্তু এই ঘটনা যখন আপনার একজন মেম্বার অফ পার্লামেন্ট ঘটাবে, এবং সেই ব্যক্তি একজন রেসপন্সিবল ব্যক্তি, সে সংসদে কথা বলে এবং সেই টক শোতে বারবার বারবার বলে বেড়াচ্ছে নারীদের কি পোশাক পরা উচিত, কিভাবে চলা উচিত। সুতরাং তার নিজস্ব যে রেসপন্সিবিলিটির যে জায়গা, সেই জায়গাটা অনেক বেশি থাকে এবং তার উপরে মানুষের এক্সপেকটেশনও অনেক বেশি থাকে। সে আচ্ছা, যখন হুম হুম আমি প্লিজ আপনাকে আরেকটা অপশনের দিকে যাচ্ছি। হুম হুম আহ ওনার আমি তিনটা পরিচয়ের কথা বলি। প্রথমত, উনি একজন বীর মুক্তিযোদ্ধা, আচ্ছা জামাতের উনি একজন মুক্তিযোদ্ধা। উনি জামাতে ইসলামের একজন নেতা, উনি একজন সংসদ সদস্য। এই তিনটা পরিচয়ের মধ্যে উনি যে কাজটা ওনাকে ঘিরে হয়েছে, উনি করেছেন কিংবা করেন না, অথবা যা হচ্ছে আলোচনা, এই ঘটনার মাধ্যমে এই তিনটা পরিচয়, কোন পরিচয়টাকে উনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করলেন? মুক্তিযুদ্ধ পরিচয়টাকে, নাকি জামাত ইসলাম পরিচয়টাকে, নাকি সংসদ পরিচয়টা? খুবই ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটার আনসার ডিপেন্ড করবে যে কোন জিনিসটা আপনার জন্য বা আমার জন্য ইম্পর্ট্যান্ট। হুম ব্যক্তিভেদে এই কোয়েশ্চেনটার উত্তর ডিফারেন্ট হবে। হ্যাঁ, ধরেন আপনি যদি এই কোয়েশ্চেনটা জামাতের একজন ফলোয়ারকে বা জামাত শিবির করে এমন একজন মানুষকে জিজ্ঞেস করেন, সে কখনো মুক্তিযোদ্ধাকে কোনো ইস্যু বলে মনে করবে না। কিন্তু যেহেতু আমি মুক্তিযুদ্ধের পক্ষের একজন ব্যক্তি, সেহেতু মুক্তিযুদ্ধ আমার কাছে খুব সেনসিটিভ এবং খুব সম্মানের একটা বিষয়। এবং আপনি যে তিনটা জায়গা দেখিয়েছেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব সম্মানীয় জায়গা। হুম কিন্তু ধরেন যোদ্ধা যখন আমরা বলি, তখন কিন্তু আমরা ওই জায়গাটাকে একটা সম্মানের জায়গায় রাখতে চাই। এখন ওনার মুক্তিযোদ্ধা পরিচয়টা সম্পর্কে আমি খুব একটা ক্লিয়ার না, আমি জানি না উনি কতদূর মুক্ত করেছেন না করেছেন। জামাতের সবাই এখন মুক্তিযোদ্ধা এবং দাবি করেন। যার বাবা মারা গেছে, যায়নি, সেও দাবি করেন যে সে মানে বাবা মুক্তিযোদ্ধা এবং শহীদ। তো এই ধরনের ঘটনা ঘটছে। তো এখানে উনি ওনার যে তিনটা যে আইডেন্টিটি, সেই তিনটা আইডেন্টিটিকেই খুব ভীষণভাবে আর কি কলঙ্কিত করেছেন। একজন ধরেন আমরা এখন তো দেখতে পাচ্ছি যে মুক্তিযোদ্ধা জামাতের সাথে যুক্ত হয়েছে, জামাতের সাথে এখন রাজনীতি করছে। সুতরাং একটা লোকের পরিচয় মুক্তিযোদ্ধা হওয়ার পরেও পরবর্তীতে সে কোনো ক্রাইমের সাথেও যুক্ত হতে পারে বা সে অন্যায়ও করতে পারে। কিন্তু যখন একটা ব্যক্তি মেম্বার অফ পার্লামেন্ট হয়, যে পার্লামেন্টে থাকে, তার দায়িত্ব অনেক বেশি থাকে, তাই না? জনপ্রতিনিধি, তার ওই দায়িত্বটা থেকে আসলে আহ, তাদের অনেক বেশি কশাস হওয়া উচিত, অনেক বেশি কেয়ারফুল হওয়া উচিত যে সে সমাজকে শিক্ষাটা কি দিচ্ছে, তার থেকে কি শিখছে। বা সে মূলত তো মানে জনগণের জন্য কাজ করবে। তো জনগণের জন্য এই ধরনের কাজ কি সে করবে, যে যেটা সে করেছে, সে এসে কি তার দলের লোক বা নতুন প্রজন্মকে এই ধরনের কিছু শিক্ষা দিচ্ছে কিনা, এইগুলি খুব ইম্পর্টেন্ট আসলে। তো প্রত্যেকটা পরিচয় এর মধ্যে আমরা দেখি যে জামায়াতে ইসলামের পক্ষ থেকে একটা অফিসিয়াল রিয়াকশন পাওয়া গেছে। বলেছেন যে খতিয়ে দেখছেন, অনুসন্ধান চালাচ্ছেন, এবং তারপর এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। তো হুম হুম যেদিকে সন্দেহটা যাচ্ছে আপনার আমার প্রায়, যদি এই সন্দেহগুলো সত্য হয়, তাহলে আপনার মানে অ্যাকশন, কি ধরনের ব্যবস্থা আশা করেন? বিবৃতি যেটা দিয়েছে সেটা ভালো হয়েছে, সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আমি জামাতের কাছ থেকে এই মানে আশা করি না যে তারা এটার প্রপার ইনভেস্টিগেশন করবে। জামাত জামাত অ্যাজ এ পার্টি, ওনার পার্টির যে ক্যারেক্টারিস্টিক্স, ওই ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী বোঝা যায় যে
তারা এইটা প্রমাণ করার চেষ্টা করবে মোস্ট প্রবাবলি যে আম, এই মেয়েটা তার পূর্বের বিবাহিত স্ত্রী, এটা প্রমাণ করার পসিবিলিটি অনেক বেশি। আর যদি জামাত খুব স্মার্ট কোনো ডিসিশন নেয়, যেটা জামাত খুব কমই নিয়েছে জীবনে, তাহলে তারা তাকে বহিষ্কার করতে পারে। যদি তারা খুব স্মার্ট বা পপুলিস্ট কোনো ডিসিশন নেয় যে আমার মানুষের চোখে ভালো থাকতে হবে, যে তাহলে সে তাকে বহিষ্কারও করতে পারে। সেটা হবে হচ্ছে প্রপার ডিসিশন জামাতের জন্য। কিন্তু জামাত এই কাজটা করবে বলে মনে হয় না। নট অনলি জামাত, বাংলাদেশের যে এখন রুলিং পলিটিক্যাল পার্টি বা আগে যে পার্টি ছিল, আমি কাউকেই এইভাবে বিচার করতে দেখিনি। কারণ বাংলাদেশে কি হয়, আপনার দলের লোক যখন অনৈতিক কাজ করে তখন সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। তো মোস্ট প্রবাবলি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হবে, যেমন সাদিক কায়েম বলেছে। তো তারা তাদের পক্ষ থেকে অনেকেই এই জিনিসটা বলছে, সোশ্যাল মিডিয়া মানে ছয়লাভ হয়ে গেছে যে তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। এবং ব্যক্তি নিজে, নজরুল সাহেব নিজে প্রাণপণে চেষ্টা করছে প্রমাণ করতে যে সে তার স্ত্রী। এজন্য সে প্রচুর মানুষকে জড়ো করেছেন যারা তার ফরে কথাগুলি বলবে। সুতরাং এই ব্যাপারটা এইভাবে ভাবার কোনো কারণ নাই যে এইটা ফ্রি ফেয়ার কোনো ইনভেস্টিগেশন হবে এবং তারপরে আর কি। কারণ আমি শুরুতেই বলেছিলাম যে একটা ক্ষমতাহীন ব্যক্তিকে নিয়ে আমরা কথা বলছি। মেয়েটা একজন ক্ষমতাবান, যার পিছে জামাতের মতো একটা আর কি ধর্মীয় পরিচয় আছে যাদের, মেজরিটির যারা রিপ্রেজেন্ট করে সেরকম দলের একজন ব্যক্তি, ক্ষমতাবান একজন ব্যক্তি ইকুয়ালস একজন ক্ষমতাহীন ব্যক্তি। সুতরাং এখানে মোস্ট প্রবাবলি তেমন কিছু হবে বলে আমার মনে আচ্ছা, হয়। একটা কথা আপনি যেটা বললেন যে পুষ্পরূপ কিছু হবে না, হওয়ার তো অনেক কিছু হয়েই গেল। কারণ ওই মেয়েটা অসহায় মেয়ে, কোনো সন্দেহ নাই। কারণ এসএসসি পাস করার পরে যদি কেউ চাকরি খুঁজতে যায়, এই অসহায়তার যা আছে এটা তো ওখানেই প্রমাণিত হয়। তো এই অসহায় মেয়েটি চাকরির সন্ধানে গিয়েছিল, তার চাকরি দরকার ছিল। তো সে তো ঘটনাক্রমে এখন একজন এমপি সাহেবের বউ হয়ে গেলেন। তো এটা তো তার জন্য একটা, আমি মনে করি যে মানে অনেক বড় একটা প্রাপ্তি তো হয়ে গেল। নাকি আপনি আশঙ্কা করছেন এই যে এই আমাদের মামুনুল হক সাহেবের ঘটনা যেটা ঘটেছিল, ওই আপনার ওই 501 নম্বর রুমে যে তারপরে তাকে স্ত্রী হিসেবে পরিচয় দিলেন, পরে আবার দেখা গেল তাকে উনি আবার ছেড়েও দিয়েছেন। হ্যাঁ, এখন তো ওনার স্ত্রী উনি নন। এটা আপনি সে ধরনের কোনো আশঙ্কা করেন যে পরবর্তী সময়ে বিচ্ছেদ হয়ে যাবে? জি, আমার আশঙ্কা হচ্ছে যে এমনও হতে পারে আম, প্রথম প্রথম স্ত্রীর পরিচয় দিবে, কারণ স্ত্রীর পরিচয় মেয়েটাকে রাখা, ঘরে রাখা, আটকে রাখার চেষ্টা করা হবে এবং অনেক দিনই তাকে ওভাবে রাখবে। একটা পর্যায়ে সে নিজেই বলবে যে সে প্রতারিত হয়েছে। এরকম একটা ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি, যেটা মামুনুল হকের ক্ষেত্রে হয়েছে ওই ধরনের। আরেকটা জিনিস যে আপনি বলেছেন শুরুতে যে তার মানে এরকম একটা এমপি সাহেবের ওয়াইফ হয়ে গেছেন, তার পরিচয়টা, সে তো খুবই আর কি আম, আপনার অসহায়। তো এখন দেখেন ওই তার বয়সী একজন এমপি সাহেবের স্ত্রী হওয়ার স্বপ্ন কি এই মেয়েটা দেখতো কিনা, সেটাও চিন্তা করে দেখার ব্যাপার আছে এবং মেয়েটাকে জিজ্ঞেস করারও ব্যাপার আছে। আমি পারলে মেয়েটাকে এই কোয়েশ্চেনটা করতাম যে ও কখনো স্বপ্ন দেখেছে কিনা যে ওনার স্ত্রী হবে। যাই হোক, ওনার মতো এইজের একটা মানুষের প্রেমে সে পড়েছে কিনা সেটাও জানার ব্যাপার আছে। অ্যাট দ্য সেম টাইম মানে একজন ক্ষমতাবান লোকের স্ত্রী হলেই যে সে সুখী হবে, আম, সেটাও আমার কাছে মনে হয় না। কারণ এই লোক কতকাল সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকবে সেটার ব্যাপারেও আমার সন্দেহ আছে। এবং সে এই মেয়েটাকে কতটা প্লিজ করতে পারবে 10 বছর পরে। মেয়েটা ধরেন 25 বছর বয়সে মেয়েটা বোঝা শুরু করবে জীবনকে, তার শরীরকে। হুম, সে সবকিছু ধীরে ধীরে বোঝা শুরু করে, এখনো সে বোঝে না।
তখন তখন সে যখন বোঝা শুরু করবে তখন এই লোকটাকে তার ভালো নাও লাগতে পারে, আর ভালো লাগবে না, এটাই খুব স্বাভাবিক। তখন লোকটার বয়স কত হবে, তখন ওর কি হবে, তখন যদি দুই একটা বাচ্চা কাচ্চা হয়ে যায় ইন বিটুইন, তাহলে সেই বাচ্চাদের আম, নিয়ে এই মেয়েটার জীবন কেমন হবে, সেই জিনিসটা ভাবলে আমার আসলে খুবই চিন্তা হয় যে আমি বলবো যে কোনোভাবেই ক্ষমতাবান লোকের স্ত্রী হওয়া এবং এত এত বয়স্ক একটা লোকের স্ত্রী হওয়া মানে যে সে খুবই ভাগ্যবতী, এটা আমি কোনোভাবেই মনে করতে পারি না। কিন্তু সে যদি প্রেমে পড়ে শাওনের মতো, সেটা একটা ভিন্ন আলাপ, সেই আলাপে আমরা যাচ্ছি না। জি, অনেক ধন্যবাদ ভাই আক্তার। আপনি আহ, এই এমপি সাহেবের স্ত্রীর ভবিষ্যৎ জীবন নিয়ে আপনার যে উদ্বেগ, সেটা অবশ্যই অনেক নারীকে স্পর্শ করবে। আহ, আমরা চাই যে যা হয়েছে এটার একটা সুরাহা হোক। এবং আমি এটাও মনে করি যে আমাদের সমাজে এ ধরনের ঘটনা আমরা প্রায় ঘটতে দেখছি, এবং এটা আসলে আমরা দেখতে চাই না। আমি কোনো বিবেচনাতে এ ধরনের ঘটনাকে স্বাভাবিক ঘটনা মনে করি না। এটা মানে আসলে কিভাবে ঘটেছে আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না, হয়তো একসময় উদ্ঘাটিত হবে, কিন্তু আমার কাছে এটা খুব স্বাভাবিক ঘটনা মনে হয় না। এবং এই ধরনের অস্বাভাবিক ঘটনাকে আমাদের ক্ষমতাসীন যারা আছে, আপনার বক্তব্য থেকে যেটা পেলাম যে ক্ষমতাবান যারা আছে, ক্ষমতার উৎস যে রাজনৈতিক দলগুলো আছে, তারা এটাকে কিভাবে হ্যান্ডেল করে, এটা দেখার অপেক্ষায় আমি থাকতে চাই। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আপনি ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।